বন্ধুরা, দুঃখিত যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের এই লাইভটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তবে আবার আমরা ফিরে এসেছি। তো স্যার, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে শিল্পকলা একাডেমি থেকে আপনার কিছু উদ্যোগের কথা আপনি যেগুলো বলছিলেন, সো যদি আরেকবার একটু আমাদের দর্শকদের জন্য বলেন তাহলে তারা উপকৃত হবে। এবং অনেকেই জানতে চাইছে যে মানে শিল্পীদের আসলে আপনি কি ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কি ধরনের তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটা যদি একটু সকলের সাথে শেয়ার করতেন। আমি আসলে যেটা যেটা মনে করি যে আমাদের দায়িত্ব শিল্পীদের সুরক্ষা, নিজেদের সুরক্ষিত রাখতে হবে, শুধু নিজেদের জন্য নয়, দেশের জন্য, অপরের জন্য, বিশ্বের জন্য। তো সেই সুরক্ষার জায়গায় যদি আমরা আমরা কথা বলি, তাহলে দেখতে পাবো যে করোনা ভাইরাসের এই যে বিপর্যয়টা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যার যার অবস্থান থেকে অনেকেই আমি বলবো যারা তারা সাহায্যের এবং সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করেছে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিল্পকলা একাডেমি বলতে শুরু করেছিলাম বা বলেছিলাম কিছুটা যে আমরা ঢাকা শহরে একেবারে যারা মানে হতদরিদ্র তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কাছে যখন খবর এসেছে বিভিন্ন শিল্পের মানুষেরা যারা একটু বিশেষভাবে আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে প্রতিনিধিরা আছে, আমাদের একটা সুবিধা হচ্ছে যে বিভাগীয় কমিটি আছে। বিভাগীয় কমিটি আবার ওই বিভাগের সমস্ত জেলার যে নাট্যকর্মীরা তাদেরকে নিয়ে গঠিত। সেখানে কেন্দ্রীয় কমিটির সদস্য আছে এবং তারা চট করেই কিন্তু বিভাগের যে খবরাখবরগুলো তারা পায় এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটা পাঠায়। তা আমি বলছিলাম যে আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি সদয় হয়েছেন এবং তার পরামর্শ অনুযায়ী আমরা জেলা থেকে তালিকা প্রণয়ন করে আমরা জেলা প্রশাসক মহোদয়কে পাঠাতে শুরু করেছি, যেখানে তিনি বিশেষভাবে শিল্পীদের জন্য শুধু শিল্পী তালিকা বিবেচনা করে তাদের সহযোগিতা তারা প্রদান করবে। আর শিল্পী তালিকা বলতে স্যার নাচ, গান, যাত্রা সকল সেক্টরেরই শিল্পীদের অন্তর্ভুক্ত আছে এখন অডিওটা পাচ্ছি না স্যার। আমি বলতে চাচ্ছি যে সকল শিল্পীরাই এখানে অন্তর্ভুক্ত আছে। অডিওতে সমস্যা আবার হচ্ছে। এবার বললে শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি জানি আমার কথা শোনা যাচ্ছে। জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি যদি কিছু দিক নির্দেশনা দিয়ে দেন শিল্পীদের। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? এখন শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, যে প্রশ্নগুলো আগেও মোটামুটি বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, আমি যদি সেইভাবে বলি যে এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, আবার এই পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান যখন উদ্যোগ গ্রহণ করেছে তখন কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের শিল্পকলার মাধ্যমে কিন্তু আমরা সেই সহযোগিতাগুলো আমরা করে চলেছি। যেমন আমরা পুতুল নাট্য দলের যে তালিকা তারা যে তাদের সঙ্গে কথা বলেছে, আমাদের একজন অফিসার সেখানে অ্যাসাইন্ড আছে, তারা সেই তালিকা অনুযায়ী তাদেরকে একটা সহায়তা পাঠাচ্ছি। যাত্রা দলের যে আমরা প্রায় 117টি দলকে আমরা নিবন্ধিত করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের যে কর্মকর্তা আছেন যিনি অ্যাসাইন্ড, তাকে অনেকদিন আগেই বলা হয়েছিল একটি তালিকা প্রণয়ন তারা করবে। এখানে আমাদের যারা মিলনক্রান্তিদের থেকে শুরু করে আমাদের যাত্রা ব্যক্তিত্ব যারা আছেন, যাত্রা ফেডারেশন আছে, তাদের নেতাদের সঙ্গে কথা বলে একটা তালিকা প্রণয়ন করে আমরা একেবারে ইমিডিয়েট বলা হয়েছে যে 40 জনের 40টি পরিবারকে আসলে করা, সেটি আমরা ব্যবস্থা নিয়েছি। তো এই রকম শুধু তাই না, আমাদের বাউল শিল্পী, যেমন বাংলাদেশে বাউল শিল্পীদের আমাদের একটি দল আছে,
এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশে বাউল শিল্পীদের মধ্যে একটা নেটওয়ার্ক শিল্পকলা একাডেমির আছে, সেখানে আমরা আহ, আহ, সেই তালিকা অনুযায়ী আমরা সেখানে সহযোগিতা করার চেষ্টা করছি। আর এমনিতে আমি মনে করি যে আসলে সরকারের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হবে যে আসলে সারা বিশ্বে 2 শতাধিক দেশে এই ভাইরাস আক্রান্ত হয়েছে, ছড়িয়ে গেছে। এই কজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান প্রতি মুহূর্তে প্রতিদিন এইভাবে মনিটরিং করছেন, যেটা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আমার যে কথাটি বলার, এখানে কিন্তু কতগুলো জিনিস শিল্পীদের দায়িত্বের মধ্যে আসে। শিল্পীরা তো আসলে নিজেকেও বাস্তবে প্রদীপের সলতের মতো নিজেকে জ্বলতে হয়, আবার নিঃশেষও হয়ে যেতে হয়। তো এক ধরনের কিন্তু ডিপ্রেশন অনেকের ভিতরে আসতে পারে, এই ডিপ্রেশন আসতে পারে। তারপরে সচেতনতাটা একটু গভীরভাবে একটু প্রসারিত হতে হবে। আমরা দেখছি তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় বা অন্যান্য জায়গা থেকেও যে সচেতনামূলক যে ভিডিওগুলো বিভিন্ন মিডিয়াতে চালাচ্ছে, অধিকাংশ কিন্তু শিল্পী। কারণ শিল্পীদেরকে জনগণ আস্থায় নিয়েছে, বিশ্বাস করে, তাদের কথা কিন্তু তারা গুরুত্ব দেয়, এবং যে কারণে সবসময় এই শিল্প এবং শিল্পীরা কিন্তু সব দুর্যোগের মধ্যে একটা বড় ভূমিকা পালন করতে পেরেছে। আমি যেটা বলবো যে আমরা একটা আর্ট এগেনস্ট করোনা, এটি একটি মুভমেন্ট শুরু করেছি। আমি মনে এটা সকলের, এটা কোঅর্ডিনেশনটা শিল্পকলা একাডেমি করবে। যে কেউ যদি মনে করে যে একটা কবিতা দিয়ে একটা একটা ছবি এঁকে, একটা পারফরমেন্স আর্ট করে বা একটা গান দিয়ে নানানভাবে শিল্প নির্মাণ করে আমরা এই জাতিকে উজ্জীবিত রাখি। কারণ করোনা ভাইরাসের একটি অন্যতম মেডিসিন হলো নিজেকে নিজে সুরক্ষিত রাখা, মানে মানসিকভাবে প্রথম, তারপর তো শারীরিকভাবে যে নির্দেশনাগুলো আমরা সবসময় পাচ্ছি, নতুন নতুন নির্দেশনাও আসছে WHO থেকে শুরু করে আবারও মনে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা আসলে স্যারের সেখানে যান্ত্রিক গোলযোগ কিংবা নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আমরা স্যারকে বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমরা মাত্রই শুনছিলাম বিভিন্ন রকম দিক নির্দেশনা। তো বন্ধুরা, আমরা আবারও চেষ্টা করছি স্যারকে যুক্ত করবার জন্য। স্যারের এখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো স্যার অনেকগুলো দিক নির্দেশনাই দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর সাথে ওনার কথা হয়েছে বিভিন্ন সহযোগিতা করবার জন্য। শিল্পকলা একাডেমির মাধ্যমেও অনেক রকম সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। সো আমরা চেষ্টা করব আরেকবার তাকে যুক্ত করবার জন্য। যদি এবারে না পারি, সো আমরা আরও একদিন তাকে আমাদের সাথে যুক্ত করে নিব। এবং অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে যতটুকু কথা স্যার বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে দিক নির্দেশনামূলক কথাই বলেছেন, এবং অনেক বড় একটি কার্যক্রম উনি হাতে নিয়েছেন, এবং উনি পুরো বাংলাদেশকে আসলে শিল্পকলার মাধ্যমে শিল্প সংস্কৃতির সকল মাধ্যমকে উনি উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন। এবং ওনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও নবনিযুক্ত মহাপরিচালক হিসাবে যুক্ত হয়েছেন, এবং আমাদের এই শিল্প সংস্কৃতিকে উনি আমাদের সাথে এগিয়ে নিয়ে যাবেন। সো আমরা একটু দেখি।
স্যারের সাথে আবার আমরা যুক্ত হব। উনার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যে কারণে আসলে উনি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। সো উনি বললেন যে উনার এখানে ইলেকট্রিসিটি এসেছে। সো উনার সাথে আবার যেটা কথা হচ্ছিল, উনি বলছিলেন যে শিল্পীদেরকে নিয়ে উনার ভাবনার কথা, এবং আর্ট এগেইনস্ট করোনা, শিল্পের মাধ্যমে, শিল্পীদের মাধ্যমে উনি আসলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে চান, এবং উনি শিশু বন্ধু, উনি শিশুদেরকে নিয়েও কাজ করেন। সো শিশুদের জন্য উনার অনেক রকম প্ল্যান আছে। সো আমরা আরেকবার তাকে যুক্ত করার চেষ্টা করছি, এবং মাঝখানে অনেকেই প্রশ্ন করেছেন, অব্যাহতভাবে সারা দেশের খোঁজ নিচ্ছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। শিশু নাট্য সংগঠনের কর্মীদের সহযোগিতার করবার ব্যবস্থা করা হবে, ওইটা ওনার কাছ থেকেই শুনবো, বিকজ উনি বলছিলেন যে উনি অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। মাঠকর্মী শিল্পীদের বলতে কাদের বুঝবো আমরা? মাঠকর্মী শিল্পী, যারা আমরা আসলে শিল্পের সাথে যুক্ত, তারা সবাই আসলে জানি যে আমরা কাদেরকে বোঝানো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে উনি এখনো কানেক্ট করতে পারছে না, তবে আমার সাথে যতটুকু কথা হয়েছে, স্যার বললেন যে এই করোনা পরবর্তী বিষয়গুলো তার মাথায় আছে, এবং তারা 3 লেয়ারের একটি কার্যক্রম হাতে নিয়েছে, যেটা শিল্পীদেরকে পরবর্তীতে যাতে করে যারা এক্সপার্টিজ আছেন, কিংবা যারা যে সেক্টরে আছেন, থিয়েটারের আছেন, নাচের গানের, সকলের সাথে করে নিয়ে একটি কমিটি করা হবে, এবং এই কমিটি তত্ত্বাবধানেই আসলে লং টার্ম, মিড টার্ম এরকম একটি সহায়তা করবার ব্যবস্থা শিল্পকলা একাডেমি থেকে এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে হাতে নেওয়া হয়েছে। আর আর্ট এগেনস্ট করোনা, যেটা আসলে উনি বলতে চান যে এরকম একটি অদৃশ্য শত্রুর সাথে আসলে আমরা যুদ্ধ করছি। সো সেই অদৃশ্য শত্রুর সাথে মোকাবেলা করবার জন্য সকল শিল্পীরাই মাঠে ছিল, পাশে ছিল, এবং স্যার যেটা বলছিলেন যে শিল্পীরা আসলে প্রদীপের মতো জ্বলতে জ্বলতেই আসলে নিভে যায়। সো সকল ক্ষেত্রগুলো নিয়েই আসলে উনি চিন্তা করেছেন এবং চিন্তা করছেন। সো আমরা আসলে নিরাশ হতে চাই না, আমরা হয়তো তাকে যুক্ত করতে পারবো। স্যার আপনাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, আমি আপনার কথাগুলোই এতক্ষণ কনভে করছিলাম। সো আপনার মুখ থেকে আসলে সবাই শুনতে চায়, অনেকেই আপনাকে জানতে চাচ্ছে। সো আপনি যদি আপনার মুখ দিয়ে বলেন, তারা সকলেই খুশি হবে স্যার। আমি সবাইকে যে বিষয়টি বিশেষভাবে অনুরোধ করব যে এই যে আমাদের হোম কোয়ারেন্টিন বলি এবং নানান যে সংকটগুলি তৈরি হচ্ছে, সেই সংকটগুলো মোকাবেলা করার জন্য শিল্পীদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। জানি না আমরা কতটা একেবারে রুট লেভেলে পৌঁছতে পারবো, চেষ্টাটা নিতে হবে আমাদের বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি হলো যে তাদের পাশে থাকা। আমি আগেও বলেছি যে আসলে শিল্পীরা শিল্পীদেরকে সুরক্ষিত রাখবে, এই আন্দোলনটা করব আমরা, এবং শিল্পীরা আবার জনগণকে সুরক্ষিত রাখবে, দেশ এবং জাতিকে সুরক্ষিত রাখবে। এই যে আমি একটা কথা বলছিলাম, মানুষের ভেতরে কিন্তু একটা হতাশা, একটা ডিপ্রেশন এগুলো চলে আসতে পারে। এটি মোকাবেলা করার জন্য আমি মনে করি শিল্পীরা একটু বিশেষভাবে ভাবতে পারেন। আর্ট এগেইনস্ট করোনা যে মুভমেন্টটা আমরা শুরু করেছি, তাতে অনেক শিল্পী, কবি, সাহিত্যিক যুক্ত হচ্ছেন। যার যার মতো করে কাজটা করব, কিন্তু আমরা একটু সমন্বিত করব, এবং যখন এই চ্যালেঞ্জ থেকে আমরা বেরিয়ে আসব, তখন কিন্তু আমরা বসে এই যে কে কোথায় বসে কি অবদানটি রেখেছি বা কাজটা করছি, সেটাই কিন্তু নিশ্চয়ই একভাবে না একভাবে এটা মূল্যায়ন হবে। এটি একটা বড় কথা। আরেকটু হলো যে আমি জানি যে আমাদের আসলে যে যে এফেক্টটা হবে, তার জন্য আমাদের একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা পরিকল্পনা নিতে হবে। এবং আমি বিশ্বাস করি সংস্কৃতি বান্ধব সরকার, সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী, তার যে আমাদের প্রতি ভালোবাসা এবং আস্থা এবং বিশ্বাস আছে, আমরা সেই সংকটে আমরা যে পরিকল্পনা যদি আমরা সকলে মিলে গ্রহণ করি, একটা প্রকল্পের মতো দিতে পারি, তাহলে কিন্তু সেটি নিয়েও আমরা আমাদের যে চ্যালেঞ্জেস গুলো আসবে, সেই চ্যালেঞ্জেস গুলো আমরা মোকাবেলা করতে পারবো। আমি বলবো যে তোমার মাধ্যমে যারা নিজেরা কাজ করছে, যদি এই পরামর্শগুলি নেওয়া যায়, সেই পরামর্শগুলো আমরা কম্পাইল করে আমরা প্রত্যেক জেলার কালচারাল অফিসারকে বলেছি, আমাদের যে গবেষকরা শিল্পকলা একাডেমিতে কাজ করে তাদেরকে অলরেডি বলেছি, তারা ভাববে আমাদের যারা একেবারে বরেণ্য শিক্ষক
বুদ্ধিজীবী আছেন তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি। তাদের সকলের পরামর্শ নিয়েই আমরা একটা প্রকল্প পরিকল্পনা আমরা করতে চাই। জানি একদিন তো মানে কবিরাই বলেছেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত আসলে বসন্তকাল আসতেই হবে। আবার নতুন করে এই পৃথিবী যাত্রা শুরু করবে। তবে এটি হয়তোবা আমার কাছে মনে হয় আমাদের সকলের জন্য একটা শিক্ষাও বটে। মানুষ যে সকলে মিলে ধনী, গরিব, সাদা, কালো এই বৈষম্য যে বড় কথা নয়। সকলেই আজকে অসহায়। যারা খুব উন্নত দেশ তারাও অসহায়, তারা আরো বেশি অসহায়। তাদেরকেও এই রিয়েলাইজেশনে আসতে হবে এবং এই বোধটাই যেন শিল্পের মাধ্যমে জাগিয়ে তুলতে পারি। আমরা চাই বিশ্বে আমাদের যে শিল্প বন্ধুরা আছে যে ক্ষেত্রে থাকুক তারা সকলে মিলে একটু হাতে হাত ধরি এবং বিশ্বকে বোঝাই যে একটা মানবিক বিশ্ব আসলে এই করোনা ভাইরাস এর মাধ্যমে গড়ে তুলতে হবে। এটি কিন্তু আমাদের একটা শিক্ষা আহ, আমরা আমরা পেলাম বলে আমি মনে করি। প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, শুরু করে প্রত্যেককেই হচ্ছে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সচেতন কিন্তু করলো আমাদের এই করোনা ভাইরাস। তো আমরা এখান থেকে আমাদের উই শ্যাল ওভারকাম এটা আমরা করবই এবং আমরা তার ভিতর দিয়েই আমাদের দেশকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিবাদন জানাই যে তিনি এমনভাবে আস্থা নিয়েছিলেন যে আমরা নিজেদেরকে রক্ষা করব, খাদ্যে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ আছি সেটা যেন অব্যাহত থাকে, আর উদ্বৃত্ত যে খাদ্যটা থাকবে সেটি নিয়ে যতটুকু পারি আমরা বিশ্বের অন্য দেশকে বা অন্য মানুষগুলোকে আমরা সাহায্য করব। এটাই যদি আমাদের প্রত্যয় হয়, এটা যদি আমাদের স্বপ্ন হয়, সেই স্বপ্ন নিয়ে কাজ করি এবং একে অপরের পাশে আমরা আছি। কেউ হতাশ হবার কিছু নেই, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। এটি আমাদের জন্য স্লোগান হয়। এইটুকুই আজকে আমার এই সব শিল্প বন্ধুদের ধন্যবাদ স্যার। আসলে সবাই আপনার এই দিক নির্দেশনার জন্যই অপেক্ষা করছিল, কারণ কোনোভাবেই হয়তো আপনা পর্যন্ত সেই কথাগুলো পৌঁছায়নি। এবং আপনি যে পরিকল্পনার কথা বললেন এবং আপনি যে দিক নির্দেশনা দিলেন তাতে করে আমার কাছে মনে হয় যে সকল নাট্য বন্ধুরা আছে এবং স্যার আমার কাছে তো মনে হয় যে আপনি ফেডারেশনের অন্তর্ভুক্ত যে সকল দল আছে তাদেরকেও এই প্রকল্পের ভেতরেই অন্তর্ভুক্ত করবেন, এটাই আমার কাছে আশা। জি। অবশ্যই আসলে আমরা বলি এখন আমি শিল্পকলাতে আছি, আমি সকল শিল্পেরই একজন কি করবো পাহারাদার। হ্যাঁ, কিন্তু নাটকটা আমার মনে অভিভাবক। আমি আমি মনে করি যে স্বাধীনতার পরে যে সাংস্কৃতিক আন্দোলনটা শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত নাটকের মানুষেরা তারাই একটা উপমা সৃষ্টি করে তারা শিল্প চর্চা করে যাচ্ছে। আরেকটা প্রশ্ন হয়তো এর আগে আলাপ প্রসঙ্গে এসেছিল, সেটি হলো যে আসলে এখনো আমরা অপেশাদার। পেশাভিত্তিক নাট্য চর্চা, পেশাভিত্তিক সংস্কৃতি চর্চার কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৩.৫ বছরে যখন তিনি দায়িত্বে ছিলেন সরকারের, তখনও কিন্তু তিনি বলেছেন এবং আমরাও কিন্তু পেশাভিত্তিক নাট্য চর্চার, সংস্কৃতি চর্চার এই সিদ্ধান্তগুলি ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটাকে সমর্থন দিয়েছিলেন এবং এটি নিয়ে পর্যবরী কাজ করেছি, কিন্তু সর্বমহলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া হয়তো এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। তবে আমাদের প্রকল্প জমা দেয়া আছে যে আমাদের পেশাভিত্তিক সংস্কৃতি চর্চার জায়গায় আমাদের যেতে হবে। আমি মনে করি সেই জায়গাতে গেলে অবশ্যই অপেশাদারও থাকবে, অ্যামেচার থাকবে, সারা বিশ্বেও আছে, আমেরিকাতেও আছে, জাপানও আছে, কিন্তু পেশাদারিত্ব আসলে খুব স্ট্রংলি আসতে হবে এবং একটা সাস্টেনেবল জায়গা যেতে হবে। আমি জানি আমাদের অনেক মিডিয়া হচ্ছে, স্বাধীনতা আমাদের শুধু বাংলাদেশ টেলিভিশন থেকে কতগুলো চ্যানেল দিয়েছে, কত ইলেকট্রনিক মিডিয়া দিয়েছে না, তো সেখানেও একটা সাস্টেনেবল জায়গায় কিন্তু আমরা আসতে পারিনি। সেখানেও কিন্তু সবাইকে ভাবতে হবে এবং এই আন্দোলন কিন্তু আমাদের সকলের, শিল্পের সকল মানুষের, যারা মেইন স্ট্রিম রাস্তাঘাটে পথে ঘাটে যারা শিল্প চর্চা করে। আমাদের পাকিস্তান আমলে কি ছিল? পাকিস্তান আমলে তো পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ছিল, পাকিস্তান রেডিও ছিল, কিন্তু আসল কাজটা তো করতো আমাদের লোক সংস্কৃতির মানুষেরা। ঘরের উঠানে পর্যন্ত গিয়ে তারা বটতলায় বসে তারা শিল্প চর্চা করতো, রাস্তা
ঘাটে, বিভিন্ন জায়গায়, তারাই ছিল কিন্তু প্রাণ, তারাই ছিল আত্মা। তো আমি মনে করি ওই যে রুট লেভেলের শিল্পী থেকে শুরু করে যারা আমরা তারকা শিল্পী, প্রত্যেকের কিন্তু একই রকম একটা কমিটমেন্ট থাকতে হবে। মানে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা এবং স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো, এই কাজটা করছি। অধিকাংশ শিল্পীরাই আমরা করছি। সুতরাং হতাশার কিছু নেই। আমরা বিশ্বাস করি আমাদের এই অবস্থান থেকে আমরা এই আন্দোলনটা করব। এই আন্দোলনটা একসময় আমার খুব গভীর বিশ্বাস যদি আমরা সঠিকভাবে করতে পারি এটা নন্দিত হবে, মহিমান্বিত হবে। এটা কিন্তু আমার গভীর বিশ্বাস। স্যার আরেকটা জিনিস জানতে চাই যে আমরা থিয়েটার কর্মী যারা আছি বা থিয়েটারের সাথে যারা যুক্ত আছি তারা কি আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি মানে এখনো কি পেয়েছি, কিংবা এর জন্য কি কোনো উদ্যোগ আপনি নিয়েছেন কিনা, বা আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আহ, মানে যেহেতু সামনে বাংলাদেশের 50 বছরে পদার্পণ করব আমরা, তো সেই জায়গা থেকে যদি আপনি আমাদেরকে এই কথাগুলো হয়তো আমরা আপনার মূল্যবান সময় থেকে একটু জানতেই চাই, তো আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন স্যার। আচ্ছা, নিশ্চয়ই অনেকে এই প্রশ্নটা করেছে বলেই প্রশ্নটা আমার কাছে এলো। আমি মনে করি কেন নয়? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি তো বঙ্গবন্ধু তার একটু গল্প বলি। তিনি আব্দুল লতিফ আমাদের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী। তাকে বলেছিলেন ফোন করে, "লতিফ দেখ রে আমি তো এত ব্যস্ততার মধ্যে সব খবর নিতে পারছি না। আমাদের যে লোকসঙ্গীত শিল্পীরা যারা আউল-বাউল তারা হয়তো পেটের দায়ে কলকারখানায় কাজ করছে। তোর দায়িত্ব হলো ওদের চাকরি ছাড়িয়ে দিয়ে ওদের দিয়ে গান গাওয়াবি। ওদের বেতন দেবে শেখ মুজিবুর রহমান, ওদের বেতন দিবে বাংলাদেশ সরকার। এটা কি রাষ্ট্রীয় স্বীকৃতি নয়? এবং তারপরে অভিনয় নিয়ন্ত্রণ আইনটা যে মাননীয় প্রধানমন্ত্রী বাতিল করলেন, সেটা কি রাষ্ট্রীয় স্বীকৃতি নয়? এই যে মহানগর নাট্যমঞ্চ তিনি গড়ে নাট্যমঞ্চ, মহানগর নাট্যমঞ্চ করলেন, শিল্পকলা একাডেমির যে মাস্টার প্ল্যানটা করলেন, এবং জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে এবং উপজেলা শিল্পকলা একাডেমি হচ্ছে, এটা কি রাষ্ট্রীয় স্বীকৃতি নয়? আরো একটি কথা হলো যে ২১শে পদক, এই ৯৬ পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ২১শে পদকে মঞ্চ নাট্য শিল্পীকে যুক্ত করেছেন। তো এটা কি রাষ্ট্রীয় স্বীকৃতি নয়? আচ্ছা, তারপরে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল শিল্পীদের যেমন অনুদান দিয়ে থাকে, স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন, সেখানে তো সকল স্তরের সংগঠন আছে, নাট্য সংগঠন তো বটেই। সেখানে যে অনুদানটা দেওয়া হয়, ঠিক আছে, অনুদানটা হয়তো আরো আরো বাড়লে পরে সেটা আমরা কাজ করছি, সবাই মিলেই কাজ করছি। কিন্তু অনুদান তো দেওয়া হচ্ছে বছরে। যে এটা কি রাষ্ট্রীয় স্বীকৃতি নয়? অবশ্যই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। আমি মনে করি যারা মনে করছেন যে টেলিভিশনে যারা অভিনয় করেন তারা ভাবে স্বীকৃত কিনা, আমি মনে করি আসলে রাষ্ট্রীয়ভাবে কি একটা লাইসেন্স লাগে যে আমি শিল্প চর্চা করব, আমার একটা লাইসেন্স থাকলেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলো? না, সাংবিধানিক ভাবে আমরা অবশ্যই স্বীকৃত নই আর কি। সকল শিল্পীরা, বাংলাদেশের সকল শিল্পীরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। কারণ এই শিল্পের কথা এবং শিল্পীর কথা নেই। আজকে যদি তথ্য মন্ত্রণালয় যে চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়, তো সেখানে কি শিল্পীদের এটা স্বীকৃতি না? চলচ্চিত্রের, টেলিভিশন যারা মিডিয়াতে আছে তারাও নানানভাবে নানান পুরস্কার পেয়ে থাকে। এইগুলো শিল্পী এবং শিল্প অবশ্যই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, বিশেষ করে বর্তমান সরকারের হাতে। তারা কোনোদিন, একজন শিল্পী কোনোদিন নিগৃহীত হবে না। কিন্তু অন্য সময় আমরা কি নিগৃহীত হয়েছি? আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে থেকে শুরু করে কত নাট্যশিল্পী মঞ্চনাট্যে বোমা নিক্ষেপ করা হয়েছে। যাত্রা, প্যান্ডেলে বোমা নিক্ষেপ করা হয়েছে। আ ব্যা প্রেক্ষাগৃহে বোমা নিক্ষেপ করা হয়েছে। তো এগুলো তো আমরা সব জানি। এবং আমরা অভিনয় নিয়ন্ত্রণের জাতাকলে পিষ্ট হয়েছি কত? আমাদের কত নাট্যকর্মী অ্যারেস্ট হয়েছে। এই ফরিদপুরে ৩৩ জন নাট্যকর্মীর বিরুদ্ধে মামলা হলো। এই মামলা আমরা লড়েছি। ৩ জন নারী নাট্যকর্মী ছিলেন। কিচ্ছু না, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। তো সেখান থেকে বেরিয়ে এসে এখন বুকে সাহস নিয়ে বলতে পারি, এটা শিল্পের দেশ, শিল্পীর দেশ। এবং আমরা শিল্প চর্চা গিয়ে কিন্তু কোনো রকম আমি মনে করি না কোথাও একটু বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আছে। অনেকে বলে যে যাত্রা করতে তো এই কি অনুমতি লাগে কিছু। এটা কিন্তু আসলে সঠিক নয়। কারণ যাত্রা এখন লাইসেন্স দেয় শিল্পকলা একাডেমি। আগে জেলা প্রশাসন দিত, সেখানে তার জুতার তলি ক্ষয় হয়ে যেত, অনেক অর্থ হয়তো ব্যয় হতো। কিন্তু এখন যেটা হয়, এখন তো একেবারে ডেকে এনে তাদেরকে আমরা
নিবন্ধন দেই এবং তাদেরকে অর্থায়ন করি। এবং জেলা প্রশাসক তিনি জেলা শিল্পকলা একাডেমির সভাপতি। তো জেলা শিল্পকলা একাডেমির সভাপতি, সুতরাং যাত্রার দায়িত্ব কিন্তু তিনি আছেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাও আছেন। হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এটি ঘটে যে যাত্রা না নেয়, কিন্তু যাত্রার ওইখানে আবার কিছু অন্য জিনিস ঢুকে যায়, সেগুলো সরকার আমাদের পর যখন এগোয় তখন কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলা তাদের করতে হয়। আমি মনে করি প্রফেশনালিজমটাকে যেন জায়গাটা আমাদের সবাই মিলে তৈরি করতে হবে। আর শিল্প চর্চা থাকবে, প্রফেশনালিজমের সঙ্গে একমত হব, সহযোগিতা আদায় করব এবং এটিকে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার, আপনি যেরকম দিক নির্দেশনা দিলেন এবং আপনার যে ভিশন, আপনি শিশুদের নিয়ে চিন্তা করেন, আপনি দেশের শিল্প সংস্কৃতি নিয়ে চিন্তা করেন এবং আপনার মতো একটি বট গাছ আমাদের এই শিল্প সংস্কৃতির উপরে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সকলগুলো সার্থক হোক, সফলভাবে হোক এবং যে সকল শিল্পীরা এতদিন অনেকটাই চিন্তায় ছিল এবং আপনার কথা শুনে অনেকেই কমেন্ট করছে, ধন্যবাদ বলছে যে এরকম একটি পরিকল্পনা আপনি গ্রহণ করেছেন, কারণ এই করোনা ভাইরাসের থাবা আসলে কতদিন আমাদের এই থিয়েটার, এই মঞ্চ শিল্পী, যাত্রা শিল্পীদের স্তম্ভিত করে রাখে সেটা আসলে কেউই বলতে পারে না। তো স্যার, আমরা বিদায় নেব আপনার মূল্যবান সময় থেকে, সময় দিয়েছেন স্যার। আপনার কণ্ঠে ভূপেন হাজারিকার একটা গানের 2 লাইন আমরা আসলে শুনতে চাই, কারণ আমরা কিন্তু জানি যে আপনি বাংলার ভূপেন হাজারিকা এবং আপনাকে সকলেই সেই জায়গায় দেখে এবং আপনি যদি ভূপেন হাজারিকার কিছু লাইন আমাদের সকলের উদ্দেশ্যে যদি একটু গেয়ে আজকের মতো ইন্সপায়ার করার জন্যই শুধুমাত্র আপনাকে অনুরোধ। এই মুহূর্তে তো ভূপেন দার অনেক গানই প্রাসঙ্গিক মনে হবে, তারপরেও দুটি গান এই থেকে এই মুহূর্তে মনে পড়ছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আরেকটি গান তার মৃত্যুর কিছুদিন আগে তিনি লিখেছিলেন, গেয়েছিলেন। মঙ্গল হোক এই শতকে, মঙ্গল সবার, ঘরে ঘরে শান্তি আনুক সমৃদ্ধি অপার রে, মঙ্গল হোক এই শতকে, মঙ্গল সবার। উষাকালে সোনালি রোদ পড়ুক নাই, অন্ধজন দেখুক এবার নতুন সূর্যোদয় রে, মঙ্গল হোক এই শতকে, মঙ্গল সবার। আর বিশ্বের সকল মানুষকে বলবো, বিশ্বের সকল মানুষকে, আমাদের এই অঞ্চলের যে দর্শন বা দার্শনিকরা ছিল, শিল্পী কবি সাহিত্যিকরা ছিল, তারা বিশ্ব নিয়ে ভেবেছে। তো তাদেরকে বলবো, উই আর ইন দ্য সেম বোট ব্রাদার, উই আর ইন দ্য সেম বোট ব্রাদার, if you push one and you're gonna rock the other in the same boat brother. Oh Lord, look down from your holy place. Oh Lord, me, what a sea of space, what is space to launch that human race? So he built him up, mixed up crew, with eyes of black and brown and blue. And that's the reason you and I have just one world and just one sky. We are in the same boat, brother. We are in the same boat, brother.
স্যার আপনার এরকম অনুপ্রেরণায় অনেক অনেক শিল্পী আজ তৈরি হয়েছে, অনেক কলাকুশলীরা আপনার তত্ত্বাবধানে কাজ করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে প্রাণ ভরে আপনি কাজ করবার সুযোগ তৈরি করে দিয়েছেন সকল নাট্যকর্মীকে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন জমজমাটভাবে সকল শিল্পীরা আবার এই থিয়েটার প্রাঙ্গণ, এই শিল্পকলা সকল জায়গায় পদচারিত হবে। এই করোনা ভাইরাস মুক্ত হব আমরা, এবং সামনের দিনগুলো যাতে আমরা আপনার হাত ধরে শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনাই করছি। এবং স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি সুস্থ থাকলেই আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে আরো অনেক চিন্তা করতে পারবেন, কারণ আপনার অনেক শিশু বন্ধু আপনার অপেক্ষায় আছে, আপনার অপেক্ষায় থাকে। সো আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে নিরাপদে থাকুন। এবং লাস্ট ওয়ার্ড যদি আপনি সকল শিল্পী, সকল কলাকুশলী যারা আপনার অপেক্ষায় এতক্ষণ ছিল এবং দেখেছে, তাদের জন্য যদি আপনি লাস্ট ওয়ার্ড কিছু বলতে চান, সো তারা অপেক্ষা করছে। আসলে শিল্পের যে প্রধান কথাটি হলো যে সত্য, সুন্দর এবং কল্যাণ। অ্যান আর্টিস্ট মাস্ট বি নেসেসারিলি এ গুড হিউম্যান বিং, এটা স্টানিস্লাভস্কি বলেছেন। তো আমি মনে করি শিল্পের মানুষেরা কেউ নীরবে, কেউ সরবে, নানানভাবে এই শিল্প চর্চা করে চলেছে। তার মূল যে লক্ষ্যটা হলো যে সত্য, সুন্দর এবং কল্যাণ। তো আমরা কোনো শিল্পে কিন্তু কোনো হতাশার জায়গা নেই। শিল্প হতাশা তুলে ধরে, কিন্তু তুলে ধরে সেখান থেকে বাঁচার যে স্বপ্ন, সেই স্বপ্নটা সে দেখায়। শিল্পীরা কিন্তু মানুষকে স্বপ্ন দেখায়। এইটা হলো শিল্পের এবং শিল্পীর প্রধান অন্যতম শক্তি, এবং সৃজনশীলতা হলো এই অন্যতম প্রধান শক্তি। তো সুতরাং আমি বলবো একে অপরের পাশে থাকবো। যে কেউ শিল্পের যে কোনো মানুষ যেখানেই কোনোভাবে বিপদগ্রস্ত হবে, তারা যেন সঙ্গে সঙ্গে আহ, যে সংগঠনের সঙ্গে তিনি জড়িত সেই সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। এবং আমি ঢাকায় যারা আছেন তাদেরকে বলবো যে বিশেষভাবে অসচ্ছল কোনো শিল্পী থাকলে আমি অনুরোধ করব শিল্পকলা একাডেমি যে আমাদের পেজ আছে, শিল্পকলা একাডেমি যে ইমেল আছে, অথবা সরাসরি টেলিফোন করে আপনারা একটু জানাবেন। এবং আমি অবশ্যই মনে করি আমাদের এই সরকারের সময় কোনো শিল্পী কোনোভাবেই না খেয়ে কষ্ট পাবে না। এটাই হলো আমাদের প্রথম এবং প্রধান এবং শেষ প্রত্যয়। স্যার আমি শেষ করতাম, কিন্তু কিছু শিশু বন্ধু লিখেছে আপনাকে যে শিশুদের জন্য আপনার কি দিক নির্দেশনা। আমি শেষ করবার আগে এই প্রশ্নটা আপনাকে করতেই আপনাকে আরেকটু সময় নিব, যে শিশু বন্ধুরাও আপনার এই অংশগ্রহণ করেছে আপনার এই লাইভে। সো শিশু বন্ধুদের জন্য যারা পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে শিশু বন্ধুরা আপনার তত্ত্বাবধানে, সো তাদের জন্য আসলে আপনার কি কিছু বলবার আছে কিনা। আর যখনই বিশ্বে কখনো দুর্যোগ দেখা দেয় বা যুদ্ধ বিগ্রহ দেখা দেয়, সবচেয়ে বেশি এফেক্টেড হয় আসলে শিশু এবং নারীরা। এটাই ইতিহাস বলে। তো শিশুরা এখন সেইভাবে আহ, এই তাদের কষ্ট পাওয়ার যে জায়গাটি, সেটা হলো মানসিকভাবে সে হয়তো চিন্তিত হয়ে পড়বে যে আসলে কি ঘটছে এবং কি ঘটতে যাচ্ছে, কি দেখছি। টেলিভিশন খুললেই হয়তো দেখা যাচ্ছে কোন দেশে কতজন আক্রান্ত এবং কোন দেশে কতজন প্রয়াত। শিশুদের শুধু একটি কথা, বাবা মাদের এখানে একটু সচেতন হতে হবে। তাদেরকে ঘরের মধ্যে যেন একটা, এই ঘরের ভেতরেই যেন একটা নির্মল আনন্দ এবং বিনোদন এবং শিক্ষা কার্যক্রমের মধ্যে শিশু যুক্ত থাকে, সেটি যেন তারা দেখে। আর শিশু বন্ধুরা কোনো, এটিও হয়তো তোমার জীবন একটা অভিজ্ঞতা বলতে পারবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা শিশু ছিল মুক্তিযুদ্ধের সময়, তারা বলে হ্যাঁ মুক্তিযুদ্ধ দেখেছি, আবার আমরা বলছি মুক্তিযুদ্ধ করেছি, আবার আমরা ভাষা আন্দোলন করতে পারিনি, তাই না? সেইটা তো আমাদের একটা আফসোস। তো তোমরা এই হতাশার কিছু নেই, শিল্পের মানুষেরা হতাশ হয় না, হতাশা মুক্ত করে, নিজেকে তো মুক্ত করবেই, মানুষকেও হতাশা মুক্ত হবে। এই যে আমি গান করলাম আশাবাদী গান, হ্যাঁ, আনন্দ ধারা বহিছে ভুবনে, সদা থাকো আনন্দে, এটি তো রবীন্দ্রনাথ, তাই না? নজরুল। আমাদের এই যে ধরো একটা বাউল গান আছে, বাউল গানটা এরকম, দেখো বাউল গাইছে, আর কোনো দুঃখ নাই, দুঃখ আমার একটাই,
আজ পর্যন্ত মনের মতো দুঃখ পাইলাম না। তো বুঝতে পারছো যে সুতরাং দুঃখ আসবে, কষ্ট দেখবে, সংকট দেখবে, সংকটের উত্তরণটাও দেখবে, কে কিভাবে কাজ করছে সেটাও দেখবে, ভালো মানুষ দেখবে, ভালো মানুষের কাজ দেখবে। এই যে আজকে এই করোনা ভাইরাসে এই চ্যালেঞ্জগুলো নিয়ে কত আমাদের ডাক্তার, কত নার্স, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমাদের প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক কর্মীরা, হ্যাঁ, মানে কিছু সংস্থা, সংগঠন, এবং আমরাও যে আজকে যে এই সেশনটা করলাম, মূল তো লক্ষ্যটা সেখানে যে কিভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াবো। সুতরাং হতাশার কিছু নেই। বাংলাদেশ জীবনেও কোনোদিন এমন একটা মানুষ পাওয়া যাবে না যে না খেয়ে মারা যাবে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবারও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যদি আমরা মানে পালন করি, সেই সহযোগিতা প্রদান করি, তাহলে এইবারও খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ থাকবো। আমরা নিজেদেরকে তো রক্ষা করবে, বিশ্বেও আমরা সেই সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারবো। সুতরাং তোমরা ভালো থেকো, পড়াশোনা করবে এবং সুন্দর তুমি শিশুদের ছবি দেখতে পারো, কবিতা চর্চা করতে পারো, তুমি গান শুনতে পারো, গান গাইতে পারো, ইনস্ট্রুমেন্টাল মিউজিক মানে শুনতে পারো, তুমি নিজে যদি ইনস্ট্রুমেন্ট থাকে সেটা বাজাতে পারো। মনে রাখতে হবে সদা থাকো আনন্দে, আনন্দের ভিতর দিয়েই জীবনের জয় গান গেয়েই জীবনের সংকট আমাদের মোকাবেলা করতে হবে। এটি হলো সবচেয়ে বড় কথা। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশের সংস্কৃতি, তৈরি হবে সংস্কৃতি বান্ধব মানবিক বাংলাদেশ। এটাই কামনা করছি। স্যার আপনি নিজে অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকলেই অনেক সুন্দর সুন্দর আইডিয়াস, অনেক সুন্দর সুন্দর প্রকল্প আমরা দেখতে পাবো। এবং শুভকামনা আপনার জন্য। এমন চিন্তা করেছেন, আমাদের জন্য চিন্তা করছেন, শিল্প সংস্কৃতি সকলের জন্য চিন্তা করছেন। ধন্যবাদ স্যার আপনাকে। কামনা করি নিরাপদে থাকি, এবং আবার দেখা হবে জি স্যার। বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি। আমাদের সাথে ছিলেন 21শে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চেয়ারম্যান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আপনারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন তাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং সকলে নিরাপদে থাকুন, ভালো থাকুন, বাংলাদেশকে ভালো রাখুন। আপনি আমি বাসায় থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে এগিয়ে যেতে পারবো। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকুন।